সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচনে সঠিক সরকার গঠন করতে না পারলে আবার উল্টো দিকে চলে যেতে হবে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। উল্টো দিকে যাওয়া কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কা কেন? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং অনেক রায়, সদস্য নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিট ওপিট, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারায় আয়নায় দেখার আহ্বান জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। ছুটির দিনে তুঙ্গে প্রচার যুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বলছে বিএনপি। ব্যর্থদের দেখতে চায় না জনগণ, দাবি জামায়াতের। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই, ভোটেই ঠিক হবে জয় পরাজয়, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য, ব্যবহার করবে না মারণাস্ত্র। এবং ভোটে জিতলে গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা বিএনপির। প্রযুক্তি খাতে 10 লাখ কর্মসংস্থানের পরিকল্পনা, 180 দিনে ন্যাশনাল ই ওয়ালেট সেবা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সতর্কবাণীটি আপনি শুনেছেন, যেটি আমরাও শুরুতে বলেছি, নির্বাচনে সঠিক সরকার গঠন করতে না পারলে আবার উল্টো দিকে আমরা যাত্রা শুরু করব। সঠিক সরকার বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন বেসিক্যালি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এবং আজকে আমার সহ-আলোচক প্রিয় ছোট ভাই অনেক রায় আসছে, তাকেও শুভেচ্ছা। দেখেন, এইটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা কিন্তু আছি, এই অর্থে যে আমরা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত, তারপরে আমরা ভোটাধিকার ফেরত চাচ্ছিলাম, সেখান থেকে একটা নির্বাচন, এবং এই নির্বাচনটা চাওয়াকে কেন্দ্র করে কিন্তু বিএনপিকে হেন কোনো কথা নাই যে শুনতে না হয়েছে। 5 তারিখে আপনি যে দলকে ক্ষমতা সাধলেন, সে দল যে, আপনার প্রশ্ন উত্তরে আসার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিতে 2-1 মিনিট। সে দল ক্ষমতা নিল না, এখন সে দল ক্ষমতা লোভী হয়ে গেল। এই যে আপনি রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেলেন, হ্যাঁ, এখন আপনি সোশ্যাল মিডিয়াতে হাইপ তৈরি করে বিএনপি খারাপ, আপনি ভালো, আপনি ইসলামী, আর সব বে ইসলামী অ ইসলামী হয়ে গেল, এইভাবে ন্যারেটিভ পলিটিক্স করে সমাজকে ভাগ করার মধ্য দিয়ে আপনি তো একটা ফ্যাসিবাদী যাত্রা শুরু করতেছেন, কিন্তু মুখে সারাক্ষণ বলতেছেন আর ফ্যাসিবাদ ফেরত আসতে পারবে না। তো ফ্যাসিবাদ ফেরত আসতে পারবে না বইলা, জুলাই গণঅভ্যুত্থানের কথা বইলা, জুলাই গণঅভ্যুত্থান বিরোধী সমস্ত রকম রাজনীতি চর্চা, হ্যাঁ, আওয়ামী লীগের বিরোধিতা করে আওয়ামী বিরোধী আওয়ামী লীগের হয়ে যাচ্ছেন আপনি। ফলে সেই জায়গার থেকে মির্জা ফখরুলের এই আশঙ্কার কথা, এটা আজকে নতুন উনি বলেন, এটা অনেক আগের থেকে উনি বলতেছে। তো আবারও এটাই মানে এই সময় বললো, আপনি আলোচনায় আনলেন। কিন্তু তারপর আপনি ক্রমাগত যখন এরকম চরিত্র হন, আপনি সমালোচনা এক জিনিস, সমালোচনা আমরা 5 তারিখের পরে আমরা কাউকে কাল ফিগার মানব না। মানে ধরেন, আপনি একটা কথা যেমন বলা হইতো আগে যে হাসিনার বিকল্প কেউ নাই, বিকল্প কিন্তু দেখাইছে, বাচ্চা বাচ্চা ছেলে বিকল্প দাঁড়াই গেছে। এখন যদি কোনো চাটুকার, এখন যদি কোনো দালাল বলার চেষ্টা করে তারেক রহমানের বিকল্প কিছু নাই, সে তারেক রহমানের এগেনিস্টে রাজনীতি করতেছে। কারণ তারেক রহমান তো বলতেছে বিকল্প আমার জনগণ। সে কিন্তু 5 তারিখে যে কথাটা বললাম যে ক্ষমতা সে সাদার পরও নেয় নাই, কারণ সে বলছে আমার জনগণের কাছে যেতে হবে, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি দায়িত্বে যাব, এবং জনগণ আমাকে যেদিন নির্বাচিত করবে সেদিন আমি যাব। আমি কোনো মিথ্যা ভুয়া ন্যারেটিভ দিব না, যে প্রতিশ্রুতি আমি পালন করতে পারবো না সেই প্রতিশ্রুতির কথা উনি বলতেছেন। উনি বলতেছে কতগুলো পরিকল্পনার কথা, এবং সেই পরিকল্পনাগুলো জনগণকে সাথে নিয়ে করতে হবে। এটা এসি রুমে বসে কয়েকটা বুদ্ধিজীবী বিদেশ থেকে ভাড়া করে আনলে করলে হবে না। তার মানে একটা পলিটিক্যাল প্রসেস এখানে শুরু করতে হবে। সেই প্রসেস শুরু করার আগ পর্যন্ত ভুয়া ন্যারেটিভ তৈরি করে হাজার হাজার বট বাহিনীর আক্রমণ চালাইয়া তারপরে আপনার দলের পক্ষে না থাকলে আর নিরপেক্ষ কেউ থাকবে না,
এইভাবে সমাজকে বিভক্ত করার মধ্য দিয়ে আপনি যদি যান তাহলে একটা বিজেপি আরএসএস মডেলের দিকে আপনি আগাবেন। দেখেন পৃথিবীর প্রত্যেক দেশে ফ্যাসিবাদ গণতন্ত্রের নামেই আসে। হাসিনা একদিনও বলে নাই যে আমি কিন্তু ফ্যাসিস্ট, আমি কিন্তু স্বৈরাচার, এটা মান্য নেয়। সে বলছে গণতন্ত্র রক্ষার জন্য আমার হাতকে শক্তিশালী করুন। সারা প্রত্যেকটা ইলেকশনে ভোট চুরি করে বলছে যে গণতন্ত্র সমুন্নত হয়েছে, জনগণকে ধন্যবাদ আমাকে নির্বাচিত করায়। তার মানে কি ডেমোক্রেসির এই যে আপনার চোরাগুপ্তা রাস্তা, হ্যাঁ, এটাকে বলবো যে একটা, হ্যাঁ, এটা এমন একটা সুতার উপর দিয়ে আপনাকে হাঁটতে হয়, সেখানে যদি আপনি এথিক্যাল ব্যালেন্স না রাখতে পারেন আপনি গণতন্ত্রের নামেই ফ্যাসিবাদের কাঠামোর মধ্যে ঢুকে যেতে পারেন। উদাহরণ ট্রাম্প, উদাহরণ নরেন্দ্র মোদী। তো ফলে আমাদের এখানে দেখতে হবে এই যে বিএনপির দালাল যে হয়েছি আমি, কোন জায়গার থেকে হয়েছি এই ব্যাপারটা বুঝতে হবে। সেটা হলো আপনার হারাধনের একটি ছেলে, ডেমোক্রেটিক প্রতিষ্ঠান বলতে বড় দল বলতে আছেই একটা, এটা হাজার ত্রুটি আছে, কিন্তু এর বাইরে গণতন্ত্র ইনক্লুসিভ, যেমন ডেভেলপমেন্ট শুড বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হইতে হবে। আপনি যদি মনে করেন আপনার দলের লোকটাই সবচেয়ে মেধাবী, বিসিএসে তারা দিয়ে দিবেন, দেশের উন্নতি হবে না। গ্রামের যে ছেলেটাকে বেগুন বেচে আলু বেচে পড়াচ্ছে একটা সরকারি চাকরির জন্য, সে যদি চাকরি না পায় তার যোগ্যতা অনুযায়ী, কারণ সে যদি আপনার দল না করে, তাহলে দেশের উন্নয়ন হবে না। হ্যাঁ, তাহলে জনসমষ্টি যে জায়গায় আমরা যেতে চাই যাবে না। ফলে এই কারণে আগামী নির্বাচনে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের আইডিয়া যাদের আছে, সেরকম একটা জায়গায় যেতে হবে। সেখানে বিএনপি এবং আপনার নেতাকর্মীরা যদি মনে করে যে তারেক রহমান বিকল্প, হ্যাঁ, এই তারেক রহমান অবিকল্প, তারেক রহমান বিকল্প কিছু নেই, তা না। তারেক রহমান মনে করছে জনগণের অবিকল্প কিছু নেই, হ্যাঁ, জনগণ হইল বিকল্প, এবং জনগণ বিকল্প, এবং এই যে বিকল্প জনগণের, তাহলে একটা রাজনৈতিক সংগঠন লাগবে, এমন একটা স্ট্রাকচার লাগবে যার একটা ইনক্লুসিভ ব্যাপার আছে। সেই জন্য তারা বিএনপির উপর রিলাই করতেছে। কিন্তু বিএনপির উপর রিলাই করার মধ্য দিয়ে বিএনপির যে সব কিছু ভালো হয়ে গেছে বাই দিস টাইম, তা না, বিএনপির পলিটিক্সটা কারেক্ট করতে হবে। কিন্তু আমি বলছি এই কাঠামোর মধ্যে বিদ্যমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই চলতি অবস্থার মধ্যে বিকল্প হইল জনগণ, এবং সেই বিকল্প জনগণ ফাংশন করবে একটা পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে। তার লিবারাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন হইল বিএনপি নামক, হ্যাঁ, যার 1000 সমস্যা আছে, এবং যেই দলের নেতা কর্মীদের কারণে অনেক সময় জনগণ ডিটাচ ফিল করে, এই সমস্যাও আছে। তারপরেও এইটাকেই আপনার একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আনা, জবাবদিহিতার মধ্যে আনা, এবং ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়া, সেদিকে যদি না নিতে পারেন, আপনি যে প্রশ্ন করলেন লম্বা পেঁচাইলাম, যে তাহলে আসলেই দেশের জন্য বিপদ অপেক্ষা করছে। জি, অনেক রায় আমরা যেটি রনি ভাই বললেন যে ফ্যাসিবাদ আসলে গণতন্ত্রের নামে আসে বা গণতন্ত্রের মোড়কেই আসে। আমরা তো এখন গণতন্ত্রের উত্তরণের পথে আছি, তাহলে এই সময়টাকে কি বলবো? প্রথমত যারা শুনছেন, রনি ভাই আছেন, আপনি সহ সবাইকে আমার শুভেচ্ছা জানাই। প্রথমত বিষয় হলো, এই 1.5 বছর কিন্তু আসলে আমাদের হওয়ার কথা ছিল যে আমরা যে একটি গণতান্ত্রিক পরিবেশে ফেরত যাব বা একটা গণতান্ত্রিক জায়গায় যাব, এই গণতান্ত্রিক রূপান্তরের সময়টা ছিল কিন্তু এই 1.5 বছর। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এটা কিন্তু খুবই সত্য, যেটা আমাদের মানতে হবে, যে এই গত 1.5 বছরে আমরা কিন্তু আসলে সেই রূপান্তরের পথে হাঁটতে পারি নাই, একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার পথে হাঁটতে পারি নাই। এটার বাস্তবতা আপনি এখনই প্রচারের সময় দেখবেন আর কি। আপনি দেখবেন যে জামাতের আমির, এটা সত্য যে তারেক রহমান কিছু পরিকল্পনার কথা বলছেন, কিন্তু আপনি দেখবেন একটা মেজর লাইনে যদি আমরা লক্ষ্য করি, বিএনপি এবং জামাতের আমির বা বিএনপির যে কোনো কর্মী বা জামাতের যে কোনো কর্মী, আসলে তারা আছে কে কার থেকে কম খারাপ, এইটা প্রমাণ করাতে ব্যস্ত। কিন্তু আমরা যদি গত 1.5 বছর ঠিক জায়গায় যেতাম, তাহলে হয়তো আমরা দেখতাম যে জামাতের আমির বক্তব্য দিতে ওইটা একবারও বিএনপির নাম মুখে নিচ্ছেন না, তিনি শুধু বুঝাচ্ছেন কেন জামাতকে ভোট দিবেন, আপনি কি লাভ পাবেন। হয়তো দেখা যেতেন তারেক রহমানও বা বিএনপিও সেই একই লাইনে থাকতো যে আমি একে ভোট দিলে আপনি এই লাভ পাবেন। কিন্তু আপনি লক্ষ্য করবেন, আমরা সেই পুরাতন রেটরিক, জামাতের আমির প্রত্যেকদিন অ্যাড্রেস করতেছেন তারেক রহমানকে, তারেক রহমান সহ বিএনপির বাকি নেতারা অ্যাড্রেস করতেছেন জামাতকে। আমাদের রাজনীতি ঠিক ওইটাই, যে কে মন্দের মধ্যে কে এখন ভালো, আমরা কিন্তু ওই একই পরিবেশে পড়ে গেলাম। কিন্তু আমাদের এই 1.5 বছরে কিন্তু এটা কাটায় ওঠার কথা ছিল। এখন এইটার পিছনে অনেকগুলা দোষ আছে, অনেকের দোষ আছে। যেমন আপনি মনে করেন গণভোট নিয়ে আলাপ আছে, গণভোটে হ্যাঁ না, এটা নিয়ে একটা বড় ডিবেট চলমান, হ্যাঁ না, কেউ বলতে পারতেছে না। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে আপনি গণভোট করবেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হইলো, হ্যাঁ জয়যুক্ত হইলে আপনার উচ্চকক্ষ করতে হবে 180 দিনের মধ্যে, রাইট? তো এখন জনগণ যে ভোট দিচ্ছে সে তো জানে না উচ্চকক্ষে কে যাবে। যদি আপনি একটা ওয়েল ডেমোক্রেসি জায়গায় যান, তাহলে তো আগেই বিএনপি জামাত সকল পার্টি তার উচ্চকক্ষ ডিক্লেয়ার করে বসবে যে আমাদের উচ্চকক্ষে এই 100 জন, আমি যত পার্সেন্টেজ পাবো এদের মধ্যে থেকে পাবো। এখন যে পলিটিক্যাল পার্টিগুলা এই উচ্চকক্ষের সিট হ্যাঁ জিতলে 180 দিনে যে উচ্চকক্ষ করতে হবে, সেটা যদি সেল করা শুরু করে যে তুমি 20 কোটি টাকা দাও, উচ্চকক্ষে তোমাকে একটা সিট দিতেছি, অনেকে এটা হয়, আমরা দেখছি এগুলো সংরক্ষিত মহিলা আসনের জন্য এগুলো হরে ধরে হয়েছে। এখন যদি উচ্চকক্ষ যদি ওই জিনিস হয়ে যায়, তাহলে আমি এই উচ্চকক্ষ বাংলাদেশের ট্যাক্সের টাকায় পুষবো কেন? আমার ট্যাক্সের টাকায় আমি পুষবো কেন?
তাহলে আবার ডেমোক্রেটিক্যাল সিস্টেমটা কি? আপনি যদি পুরো একটা প্রসেসের মধ্যে কোনো 2-3টা ছোট জায়গাও মানে ডেমোক্রেটিক্যালের বাইরে যান, আপনি যদি ডেমোক্রেসিরে নষ্ট করে এরকম জিনিস আপনি উপাদান ঢুকায় ফেলেন, তাহলে তো এই পুরো পাত্রটাই নষ্ট হয়ে যাবে। সো একটা পয়েন্ট, এরকম পয়েন্ট বলতে গেলে গণভোটের কিন্তু সবগুলো পয়েন্ট নিয়ে আলাপ করা যাবে। ফলে অধিকাংশ মানুষ হ্যাঁর পক্ষে ছিল, আমি ব্যক্তিগতভাবে হ্যাঁর পক্ষে ছিলাম, কিন্তু এই মোমেন্টে আইসে এমনভাবে গণভোট সামনে আসছে, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী তো হ্যাঁ ভোটের কথা বলতে পারে না। তো ডক্টর ইউনূস নিজে হ্যাঁ ভোটের প্রেস রিলিজ দিয়েছেন এবং গভর্নমেন্ট প্রচার করে যেতেছে। এখন গভর্নমেন্ট যখন প্রচার করে তখন তো আমার বুঝতে হবে যে তার মানে গভর্নমেন্টের এখানে অন্য কোনো ইন্টেনশন থাকতে পারে। গভর্নমেন্টের তো গণভোট নিয়ে কোনো ইন্টেনশন থাকবে না। গণভোট গভর্নমেন্ট প্রেজেন্ট করবে, বলবে এই আছে, এটা হইলে এটা হবে, এটা না হইলে এটা হবে, শেষ, জনগণ ডিসাইড করবে। কিন্তু দেখা যেতেছে জনগণ যেন ডিসাইড করে সেটার জন্য প্রেশার তৈরি হইতেছে। যেমন আপনি লক্ষ্য করছেন, একটু কল বলি কনসেন্ট ম্যানুভারিং হচ্ছে। মনে করেন আপনি, আমি ওই দিন এই আলাপটা তো তোলা হয় যে জুলাই সনদের যে ঐক্যমত্য কমিশন হলো, এটার সভাপতি তো ছিলেন প্রধান উপদেষ্টা, আর তিনি এটার সভাপতি থাকা, তিনি ছিলেন কনসার্নমেন্ট রেডি করা। কিন্তু আমি যদি ওই আলাপেও যাই, তিনি তো এখানে সবাই একমত করতে পারেন নাই, এখানে ভেটো আছে। এই ভেটোগুলা কিভাবে পাস হবে পরে পার্লামেন্টে আমি জানি না। তো আমি তো এখন সন্দেহে আছি, আমি হ্যাঁ দেই বা না দেই, গণভোটের কার্যকারিতা থাকবে কিনা। এই গণভোট একে তো হইলো প্রসিডিউর ভাবে, এই গণভোটে ভবিষ্যতে নানানভাবে চ্যালেঞ্জ করার উপায় ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম রাইখা দিল। ফলে আজকে থেকে 10 বছর পরে পলিটিক্যাল একটা সিচুয়েশনে এইটারে রেফারেন্ডাম আনা যেতে পারে, বা এইটা ঠিক থাকবে কিনা, এটা রেফারেন্স হিসেবে ঠিক হবে কিনা, বা না রেফারেন্স হিসেবে আগের গণভোটগুলোর মতোই যে ওইটা হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে, সবাই দিয়ে দিছে, বা না দিলেও ভোট বাক্সে হ্যাঁ ফালায় দেওয়া হয়েছে, ওই রকম রেফারেন্সের গণভোট হবে। আমরা তো এটা চাই নাই। আমাদের তো হিসাব ছিল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বসতেছে, যতটুক ঐক্যমত হবে ততটুক নিয়ে আনা, আপনি আগান। জি, আমরা আমাদের সময় আজকে কিন্তু খুব বেশি না, বেশি সময় পাইনি আজকে, সংক্ষেপ করেই উত্তর দিতে হবে আপনাদের। যেটি অনেকটাই বলছিলেন যে এখন আমরা যেটা দেখছি যে কে কার থেকে কত কম খারাপ সেটি প্রমাণে কিন্তু আমরা ব্যস্ত। এটা দেখেন, আমার সাথে যখন তারেক রহমান আলাপ হলো তখন আমি এই ধরনের একটা কথা উঠে আসছিল, তখন উনি বলেন যারা প্রোপাগান্ডা ছড়ায়, বিষোদ্গার ছড়ায়, বুঝতে হবে তারা জনগণকে আন্ডারমাইন করে। হ্যাঁ, আপনি তো বিষোদ্গার, যেমন আজকে তো মনে হয় সিরাজগঞ্জে সভা ছিল, আমি অল্প একটু শুনলাম আস্তে আস্তে। আজকে সিরাজগঞ্জে তারেক রহমান তার বক্তৃতার শেষের দিকে বলছেন যে আমি কিন্তু চাইলে বিরোধীদের নিয়ে অনেক কথা বলতে পারতাম, বলে আপনারা হাতাতালিও দিতেন, কিন্তু এতে করে লাভটা কি হইতো, আপনারা হয়তো খুব জোশ ফিল করতেন। কিন্তু উনি কিন্তু বলতেছে দেখেন 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, তারপরে লম্বা এতগুলো বছর চলে গেছে, অর্ধ শতাব্দী চলে গেছে, তারপরেও বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি, আজকে সেই কথারই এক ধরনের ইকোনার কণ্ঠে শুনলাম। হ্যাঁ, ফলে মিলে গেলে তো দালাল বনেই হবে। তো উনি বলতেছে 24-এ ফলে আমরা একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করছি। এক্সিলেন্ট, এটাই চাইছিলাম আমরা। 24-এ আপনি দায় মুক্তি দিয়ে দিলেন, 24-এর আপনি বাগবাটোয়া করে খাইয়া ফেললেন। হ্যাঁ, 24-এ ঠিকাদার আমরা পাইলাম প্রচুর, কিন্তু দায়িত্ব নেওয়ার লোক তো পাইলাম না। আমরা বললাম এই গণ অভ্যুত্থানের ক্রেডিট শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্বের 15 বছর হয়ে গেল, যেটা অনেক আলোচনা করলে 15 মাস হয়ে গেল। 15 মাসে আপনার কৃষি প্রধান বাংলাদেশ, তাই না? কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদের নিয়ে কোনো আলাপ নাই, কমিশন হয় নাই। তাহলে এই সংস্কার হইলে আমি ধরেন কৃষকদের প্রতিনিধি, কৃষকের ছেলে আমি কেন বিশ্বাস করবো এখানে আমার ভাগ্যের সাথে সম্পর্ক আছে এই কমিশনের সংস্কারের? আলাপই তো নাই, কৃষি সংস্কার কমিশনই তো নাই। ফলে আপনি তো এটা বলতে পারবেন না যে এই সংস্কার হা বা না জিতলেই এটা বিশাল কিছু হয়ে যাবে। তাহলে একটা একটা করে আসি। তার মানে তারেক রহমান কিন্তু ঠিকই বলতেছে যে আমরা কতগুলো পরিকল্পনার কথা বলছি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিলে এইভাবে উনি বলবে। আপনি এবার তার বিরোধী হইলে আপনি আপনার পরিকল্পনার কথাগুলো বলবেন, আপনি জামাত হন বা এনসিপি হন বা অন্য যেই দলই হন, এবং জনগণ যেটাকে মনে করে যে সে এম্পাওয়ার হবে, জনগণ সেদিকে যাবে, তা না। বিএনপি খারাপ, বিএনপি টেম্পো স্ট্যান্ড, আপনি সচিবালয় দখল করেন যে, হ্যাঁ, সাতক্ষীরা নিয়ে চাঁদাবাজি কে করে? সাতক্ষীরায় চাঁদাবাজি কে করছে? সিরাজগঞ্জে 30 দোকানে চাঁদার জন্য দোকান বন্ধ করে কে দিছে? যে যেখানে শক্তিশালী সেখানে আপনি চাঁদাবাজি করতেছেন, এটা কাঠামোগত সমস্যা। তা না করে সব মাছ ময়লা খায়, নাম হচ্ছে একটা বিশেষ মাছের। তার মানে আপনি যখন মনে করেন এইভাবে ন্যারেটিভ তৈরি করেন, বয়ান তৈরি করেন যে আপনি চাঁদাবাজ, আমি সাধু, তার মানে আসলে আপনি ওই চাঁদার ক্ষেত্রটা দখল করতে চান। আপনি চাঁদাবাজ নির্মূল করতে চান না। চাঁদাবাজ নির্মূল করতে চাইলে কি লাগবে? প্রস্তাবনা লাগবে। যে প্রস্তাবনার কথা, যেমন আপনি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, চাঁদাবাজি জীবনেও দূর হবে না। আপনি যদি কৃষকের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে চান, চাঁদাবাজি দূর করতেই হবে। আপনি যদি ময়লা, ড্রেনেজ, সোয়ারেজ, জুট, ফুটপাতের দোকান
এগুলোতে রেগুলেশন না আনেন চাঁদাবাজি হবেই, কারণ এগুলোর সাথে যে সবসময় প্রশাসন, লোকাল মাফিয়া, দলীয় অদলীয় নানা রকম সিন্ডিকেট জড়িত থাকে। এগুলো নিয়ে আলাপ নাই, বিএনপি মানেই চাঁদাবাজ। তাহলে 8,000 লোকরে যে বহিষ্কার করলো, এগুলো কি শ্বশুরবাড়ির কারণে বহিষ্কার করছিল? এটা জামাই সম্পর্কের কারণে বহিষ্কার করছিল? সম্পর্ক নষ্ট হয়ে গেছে দেখে না কেন করলো? তারপরে এটা যে আইনের আওতায় আনার কাজটা, সেটা আপনি না করে এই ন্যারেটিভ তৈরির সুযোগটা এই সরকার কি করে দেয় নাই? সরকার করে দিয়েছে। তার মানে আপনি এখানে পলিটিক্স যাতে ডেভেলপ হইতে না পারে তার সমস্ত রকম আয়োজন, বিএনপির বেশিরভাগ জায়গায় কমিটি নেই, এত চাঁদাবাজ আসলো কই থেকে? তার মানে কি, যে যার মতো বিএনপি হয়ে গেছে চাঁদার সুবিধার জন্য। তো তার মানে চাঁদাবাজ বিএনপির লোক করে না বা করলে শাস্তি দেওয়া যাবে না সেটার কথা আমি বলছি না, কিন্তু আপনি যখন হরে ধরে ন্যারেটিভ তৈরি করবেন তখন প্রবলেমটা কি হয় এটা বলে শেষ করি। প্রবলেমটা হয় যেখানে অরিজিনালি একটা বিএনপির লোক চাঁদাবাজি করবে এবং আপনি যখন সেটা আপনি গণমাধ্যম কর্মী হিসেবে রিপোর্ট করবেন, ও বলবে দেখেন আমার নামে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি সাধু লোক, আমি ভদ্রলোক, এই যে এতদিন আমার নামে যেরকম প্রপাগান্ডা ছড়াচ্ছিল এটাও আমার নামে প্রকার। ফলে রিয়েলি যে এখানে অপরাধে আমরা সাইফা ধরবো তারে, সেই সুযোগ আপনি নষ্ট করে দিলেন। তার মানে কি, তাহলে আপনি ভেতর থেকে পুরা পলিটিক্যাল প্রসেস ক্ষতিগ্রস্ত করছেন। তারেক রহমানের এমন কোনো বক্তব্য আপনি বাদ রাখছেন না যে এটা টুইস্ট করে মিথ্যা কার্ড আপনি ছড়াচ্ছেন না। ফলে এই নির্বাচনে আমি মনে করি প্রধান বাধা হলো প্রপাগান্ডা, প্রধান বাধা হলো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। আরে বাবা, আপনি যদি ভালো হন, নিজ গুণে ভালো হন, ও খারাপ, এর কারণে আপনার ভালো হইতে হবে কেন? তার মানে আপনার উদ্দেশ্য খারাপ। জি, অনেক রায়, যেটি এর আগের পর্বে রনি ভাই বলছিলেন যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আইডিয়া যাদের আছে তাদেরকে আসলে জনগণকে বেছে নেওয়া উচিত আগামী নির্বাচনে। এখন পর্যন্ত বড় দুটি দল বা বড় দুটি জোট মাঠে আছে, তারা তাদের কর্মপরিকল্পনা, প্রতিশ্রুতি, নানা প্ল্যানের কথা, রাষ্ট্র মেরামতের কথা উল্লেখ করছে। আপনার কাছে তফাৎটা কি মনে হচ্ছে দুটি দলের মধ্যে, যদি বিএনপি জামাতের মধ্যে তফাৎ? আমি আসলে এই জায়গায় দুই দলের প্রতি একটু ক্রিটিক্যাল। মানে দুই দলের প্রতি ক্রিটিক্যাল কোন জায়গা থেকে, যে একটা হলো বিএনপির যে প্রজেক্টগুলো বিএনপি বলছে, যেমন সাপোজ মনে করেন আমরা এখন পর্যন্ত বিএনপি যদি অফিসিয়াল ইশতেহার এখনো ডিক্লেয়ার করে নাই, তো আসলে বিএনপি রাষ্ট্র পরিচালনাটাকে কিভাবে করতে চায়, বা জামাতও এখন পর্যন্ত করে নাই, এনসিপি শুধু মনে হয় তাদের ইশতেহারটা ডিক্লেয়ার করছে, কিন্তু ওই ইশতেহারটা তো আসলে বেশি জরুরি বলে কিছু নেই, কারণ জামাতের ইশতেহারটাই মূলত জোটের মূল ইশতেহার, মানে 10 দলীয় জোটের ইশতেহার হিসেবে বিবেচনা হবে। মানে এনসিপির ইশতেহারটার আলাদা কোনো ভ্যালু থাকবে বলে তো আমি আসলে দেখি না কোনো জায়গা থেকে থাকার কোনো সুযোগ আছে। ফলে এই যে দুইটা বড় পার্টি এখন পর্যন্ত তাদের ইশতেহার দেয় নাই, কিন্তু তারা যেটা করতেছে, যেমন মনে করেন আপনি জামাতের যদি বেসিক কনসেপ্ট দেখেন, যে জামাত আরও বেশি বৈদেশিক লোন আইনা বাংলাদেশ ডেভেলপমেন্টের আলাপ দিতেছে, বা তারেক রহমান বা বিএনপির যে প্রসেস, সেই প্রসেস হলেও আরও বেশি টাকা ইনজেক্ট করারও একটা প্রসেস আছে ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ড দিয়ে। কিন্তু যেটা আমার মনে হইতেছে যেই বিপদটা আমাদের সামনে আছে, যেই বিপদটারে আসলে কেউ তাকাচ্ছে না, সেটা হলো মুদ্রাস্ফীতি। আমরা কিন্তু গত 15 মাসে মুদ্রাস্ফীতি ঠেকাইতে পারি না, কিন্তু দেখেন শ্রীলঙ্কা কিন্তু উইন করছে, মুদ্রাস্ফীতি নামায় নিয়ে আসছে। নেপাল ইকোনমি আরেকবার ঘোরানো শুরু করে দিছে। আমরা কিন্তু গত 15-20 মাসে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ে এই গভর্নমেন্ট কোনোভাবে কোনো প্রকার কাজ করতে পারেনি। ফলে মুদ্রাস্ফীতি কিন্তু আগের মতোই আছে, আপনার টাকার মান প্রতিনিয়ত কমতেছে। এই জিনিসগুলোকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের দুইটা মূল পার্টির একজনও ক্লিয়ারলি অ্যাড্রেস করতে পারে নাই, যে আমার টাকার মান বৃদ্ধি করতে হবে। তো এইটার ইকোনমিক্যাল লাইন আছে যে আপনি যদি টাকার মান বৃদ্ধি করতে চান আপনাকে কি কি করতে হবে, আপনার টাকা রিপ্রোডিউস করতে হবে আপনার এলাকায়। কিন্তু এখন পর্যন্ত দুই রাজনৈতিক দলেরই আপনি যদি আসলে প্রচারণাটা দেখেন, সেই প্রচারণায় এই যে অর্থনৈতিক সমস্যাটা, যেটা আপনি যদি, আমি যদি ভুল করে না থাকি, শেখ হাসিনার শেষের দিকে এটা কিন্তু সবচেয়ে মেজর প্রবলেম ছিল। মানে লোকাল লোকজন, মানে একদম মানে যে এলাকার লোকজন, বা আপনিও এখন রাস্তাঘাটে মানুষজন জিজ্ঞেস করতেন, তাদের সবচেয়ে বড় পেইনটা হলো তারা আরাম করে বাজার করতে পারে না। তারা একটু বাজার করতে গেলে বাজারের সাথে তারা হিমশিম খেয়ে পড়ে যায়। ফলে এই যে জায়গাটা প্রথমত হইলো এখন পর্যন্ত দুইটা রাজনৈতিক দলেরই কেউই আসলে অ্যাড্রেস করতে পারে নাই। এখন একটা হইতে পারে যে যেভাবে শেখ হাসিনা আসলে চালাচ্ছিল ঠিক একই পদ্ধতিতেও চালাইতে পারে দুই দলের কাছে। সো দুই দলের এটা ক্লিয়ার করার একটা বিষয় আছে, এবং আমি মনে করি যে সামনের নির্বাচনে যেই রাজনৈতিক দলই আসুক তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ইকোনমিক্যাল সেক্টরেই ফেস করতে হবে। এবং রনি ভাই আজকে একটা জিনিস শুধু একটা লাইন বলতাম, এবং একই সাথে এই যে ইকোনমিক্যাল যে স্ট্রাকচারটা চালানো, সেই স্ট্রাকচারে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনক্লুড হবে, একবারে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত ইনক্লুড হবে। কারণ আপনি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা অর্থনৈতিক মানে যে বৈষম্য এটা যদি দূর না করতে পারেন, তাহলে আপনার মনে করেন এরকম নানান জায়গায় নানান রকমের, যে ভাই যেটা বলছে, চাঁদাবাজি বলেন, মারামারি বলেন, সন্ত্রাস বলেন, ভূমি দখল বলেন, এগুলো কোনো কিছু আপনি আটকাইতে পারবেন না। জলমহল দখল বলেন, হাওর দখল বলেন, কিচ্ছু আপনি আটকাইতে পারবেন না। ফলে অর্থনীতিটা আসলে আমার মনে হইতেছে যে দুই পার্টির কাছ থেকে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার কোনো ভিশন পাই নাই,
এবং একই সাথে তারা হয়তো বা ইশতেহার যখন দিবে তখন হয়তো বা আমাদের কাছে আরেকটু রনি ভাই, আমরা দেখলাম যে প্রচারণার শুরুর দিকে ধর্মর বিষয়টি দুই দলের পক্ষ থেকে আসলো, যে মুনাফেকের বিষয়টি আসছে, মাঝখানে দুর্নীতির বিষয়টি এসেছে। জামাত বিএনপির সঙ্গে যখন জোটে ছিল তখন তাদের দুজন মন্ত্রী ছিল, এই প্রসঙ্গ পাল্টাপাল্টি কথাগুলো এসেছে। আজকে আবার নতুন করে গুপ্তর বিষয়টি এসেছে এবং তারেক রহমান যেটি বলেছেন যে যারা আসলে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তাদেরকে তারা গুপ্ত হিসেবেই ধরে নেওয়া হবে এবং তাদেরকে তিনি 16 বছর দেখেননি এবং তারা যারা পালিয়ে গেছে তাদের সঙ্গেই ছিল। এইটা দেখেন, এখানে আমি একটা জিনিস বলি, দেখেন গুপ্ততা একটা ভয়াবহ সমস্যা এবং এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের আমলে এই জার্মান জাতি যে ইহুদিদের প্রতি এত বিক্ষুব্ধ হয়ে উঠলো, এটা শুধু ধর্মবিদ্বেষ বা রেসিয়াল ব্যাপার ছিল না, সংখ্যায় ছিল তারা 5-7%, কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা তারা দখল করে ফেলছিল এবং তাদেরকে এই জনগোষ্ঠীকে রক্ষা করার জন্যই এটা সোশ্যাল ডেমোক্রেট পপুলার লিডার হিসাবে হিটলার উত্থান হয়েছে। হিটলার উত্থান কিন্তু ফ্যাসিস্ট হিসাবে হয়নি, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আপনি যদি এন্টি নেশন প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করেন, মানে কি আপনি জাতি বিরুদ্ধ কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাইতেছেন, আপনাকে জাতীয় সরকারে নেয় নাই, 10টা মন্ত্রণালয় দেয় নাই, 20টা সিট দেয় নাই, এই কারণে তারেক রহমান খারাপ। যদি দিত তাহলে তারেক রহমানের মতো ভালো মানুষ আর কেউ ছিল না, তাই না? এই যদি হয় আপনার রাজনীতি, তাইলে তো আসলে ভয়ের কারণ আছে। তো এবং না দেওয়ার কারণে বিএনপি সাদাবাজ হয়ে গেছে, দিলে কিন্তু আর সাদাবাজ হইতো না। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হলো আপনি 14 সাল পর্যন্ত ফাইট করলেন রাস্তায়, আপনার নেতা মুজাহিদি সাহেব, তারপরে কামরুজ্জামান সাহেব এবং নিজামী সাহেব, ওনাদেরকে হাসিনা বারবার বললো আপনারা ক্ষমা চান, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। ওনারা বললো জীবনের চেয়ে আমাদের আদর্শ বড়। ওনারা জীবন ভিক্ষা চাইলো না, আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করলো না, ফাঁসিতে ঝুললো বিতর্কিত বিচারে, জুডিশিয়াল কিলিং বলি আমরা যেটাকে। তারপরে 14 পরে আপনি কিভাবে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেলেন? তাহলে এই লোকগুলোকে আপনি কেন হাসিনার ফাঁসির দড়ির নিচে ঝুলাই দিলেন, স্যাক্রিফাইস করলেন? করে স্ট্র্যাটেজি আকারে আপনি কিভাবে আবার আওয়ামী লীগের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কৌশলগত কারণে? তাহলে ওই যে ব্যক্তিরা হাসিনার আপনার এই রাষ্ট্রীয় আপনার কি বলে যে ক্ষমা না চেয়ে বীরের মতো এই জুডিশিয়াল কিলিং বরণ করলো, তাদের প্রতি আপনি ইনজাস্টিস করলেন। কারণ কৌশলগতভাবে তাহলে তো জাস্ট রাষ্ট্রপতিতে ক্ষমা ভিক্ষা চাইলেই হইতো। এবং ওই সময় আপনাদের হয়তো মনে আছে অনেক গুজব উঠছে যে নিজামী সাহেব ক্ষমা চাচ্ছে, এটা ছড়াচ্ছিল, কিন্তু মিডিয়াতে ছড়াচ্ছিল যে ওনারা ক্ষমা চাচ্ছে, প্রাণ ভিক্ষা চাচ্ছে। তারা তো চায় নাই। কিন্তু তারপরে আপনি স্ট্র্যাটেজিক্যালি যে নেওয়ার মধ্য দিয়ে আপনি কী করলেন? নেওয়ার মধ্য দিয়ে যে ক্ষতিটা বাংলাদেশের হইল, হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমাদের বেশি সময় লাগলো, আপনি গুপ্তভাবে ঢুকে গেলেন কৌশলগতভাবে, তাতে করে কি ক্ষতি এড়ানো গেছে? না, বিএনপি জামাত সন্দেহে যাকে তাকে মারা হয়েছে, ক্ষতি তো এড়ানো যায় না। কিন্তু ক্ষতিটা কি হয়েছে? তাহলে এখানে বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলছে, সেটা হলো আপনি যখন নিজের সাথে প্রতারণা করেন, মানে আপনার মনে জামাত, মুখে বিএনপি বা আওয়ামী লীগ বা এনসিপি, এটা যখন আপনি করেন তখন প্রবলেম হয়, আপনি আসলে নিজের সাথে প্রতারণা করেন এবং নিজের সাথে যে মানুষ প্রতারণা করে তার কোনো বিকাশ হয় না। এই জন্য দস্তয়েভস্কি বলছে, অ্যাবভ অল ডু নট লাই টু ইউরসেলফ। সব কিছুর বিনিময় হলো নিজের সাথে মিথ্যা বলা যাবে না, বললেন না, বললে ক্ষতি হয়। এবং ক্ষতিটা কি? আশিস নন্দী বলতেছে আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনগুলো কম কার্যকরী হয়। মানে আপনি যখন আত্মশক্তি হারাই ফেলেন, মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ থাকা, হ্যাঁ, তারপরে আপনার যখন যেমন তখন সেজে যাওয়ার প্রক্রিয়া, মানে আপনার জলীয় ক্যারেক্টার যদি আপনার হয়ে যায়, তরল যদি হয়ে যায় আপনার চরিত্র, তাইলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ইস্পাত কঠিন ঐক্য দরকার ছিল, আন্দোলন দরকার ছিল, সেটা লুজার হয়। কারণ আপনি একটা বড় শক্তি তো ঢুকে যেয়ে বসে রয়েছে বিতর্কতভাবে। তো তখন এইটা, এবং আপনি দেখবেন যে এমন এমন নেতাদের আমরা এখন জুলাই বিলে হুঙ্কার দিতে দেখি, যারা 16-17 তারিখ পর্যন্ত লাঠি নিয়ে ছাত্রলীগের সাথে মিছিলে নামছে। কিন্তু আজকে এই তারেক রহমানের এই যে আমি বলি, এখন এই একটু যোগ করে দিই, তারেক রহমানের এই বক্তব্যের কাউন্টার দিয়েছেন জামাতের আমির। তিনি বলেছেন যে কারা মজলুম আর কারা গুপ্ত তা আয়নায় তাকালেই স্পষ্ট হবে। এখন আয়না তো ভাই আপনার সাইজে আয়না যদি আপনি কাইটটা নেন, তাহলে নিজেরা ছাড়া তো আর কিছু দেখা যাবে না। তো সেটা তো দেখতে হবে। আমি সম্মানিত আমির সাহেব, ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, হ্যাঁ, এটা আমার কাজ না। আমি যেটা বলতে চাচ্ছি, গুপ্ততার সমস্যা আছে। এই সমস্যার কারণে ইভেন আজকে কি কয়, ধরেন আপনি যদি বিএনপির নতুন দালাল হইতে চান, যেমন ধরেন আমি যদি আমাকে দালাল বলা হচ্ছে, তখন বলা হবে কি, ও তো গুপ্ত হিসাবে বিএনপিতে ঢুকতে চেষ্টা করে, আসলে ওর ধান্দা খারাপ, জামাত ওরা ফিট করছে, হ্যাঁ, যাতে এখন একটু বিএনপির পক্ষে টক্ষে বলে, 2 দিন পরে বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন যাতে ভিতর থেকে আসল সাপোর্টসটা করতে পারে। ফলে আপনি ট্রাস্ট, যেটা একটু আগে শুরু করলাম,
সমাজে ট্রাস্টের সম্পর্ক আপনি ভেঙে দিচ্ছেন। ট্রাস্টের সম্পর্ক ভেঙে দিলে কি হবে? ট্রান্সপারেন্সি আসবে না। জামাত যে ধরেন সকালে 100 কদম আগায়, বিকালে যে 200 কদম পিছায়, তার কারণ কি? কারণ হলো হাইপ ভিত্তিক। এই যে গান একটা বানাইছে, এটা বলে শেষ করি। গানের মধ্যে কথাবার্তা কি দেখছেন আপনি? পাশা, খেলা, দানা, দাইন, এগুলো সিরিয়াস কোনো কথাবার্তা নেই, রাজনীতি নাই। এটা জুয়া খেলা নাকি, সিনেমিনি নাকি এটা? বিএনপির গানটা অত ভালো হয়েছে তা না, মিউজিক বেশি, আমি তো গান অত ভালো বুঝি না, তারপরেও সেখানে আছে। সেখানে একটা কথা ভালোই লাগলো, সেটা হলো যে এতদিন জোর জলমের দিন শেষ, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, আর এর মধ্যে আছে কি পাশা, দাইন, খেলা, কি উল্টাই গেছে। আমাদের সময় একেবারে শেষ, অনেকটাই কোন লেভেলে খেলা চলে, খেলাধুলার মধ্যে কেন রাজনীতি, খেলাধুলা নাকি? জি, মাহফুজ আলমের একটি ইন্টারভিউ দেখেছেন নিশ্চয়ই, যেটা হেডলাইন করা হয়েছে যে আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে। এটার মানে মূল মিনিংটা আসলে কি বলতে চেয়েছেন, বা আপনি আমি আসলে মাহফুজ কি বুঝায় বলতে চেয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু মাহফুজের এই বক্তব্যের সাথে আমি একমত। এই বক্তব্যের সাথে আমি 5ই আগস্টের পর থেকে একমত। মানে আমি 5ই আগস্টের পর থেকে, আমরাও এটা অনেকবার বলছি যে আসলে মানে জামাত এবং আওয়ামী লীগ এটা পলিটিক্যালি একটা অল্টার ইগোতে পরিণত হয়েছে। অল্টার ইগোতে পরিণত হয়েছে, এবং যেটা ভাই বললো এটা আমিও একটু বলতে চাইতেছিলাম আর কি, গুপ্ত ইস্যুটাতে, যে হলগুলোতে আসলে কিভাবে ছাত্র শিবির পজিশন নিয়ে নিল সবার আগে, এটাই কিন্তু সব প্রশ্নের উত্তর। কারণ আমি মনে করি আমরা বাম রাজনীতি করতাম বা বাম ছাত্র সংগঠন করতাম, আমাদের তো হলে থাকার কোনো সুযোগই নাই। মানে হলে লিগ্যাল উপায়েও আমাদের ছেলেপেলেরা থাকতে পারতো না, একটা হলে 5 জন 6 জনও যে থাকে সেটাও পারতো না। কিন্তু ছাত্রদল তো নাই, মানে ছাত্রদল 10-15 বছর ধরে হলে নাই। হলগুলোতে কারা ছিল? হলগুলোতে কিন্তু সাদিক কায়েম ছিল, হলগুলোতে এস এম ফরহাদ ছিল। সাদিক কায়েম হবু নেতা ছিল ছাত্রলীগের, মানে সামনের কমিটিটা হবে, হ্যাঁ হল কমিটি হবে, সে কমিটিতে পোস্ট পাবে, এই টাইপের নেতা ছিল। ওর জন্য তো 5 তারিখ রাতেই ম্যানুভার করে নেওয়া হলটা ইজি ছিল, কারণ ওর তো সেটআপ জানে। ছাত্রলীগ হয়ে গেছে আপনার, মনে করেন যে জামাত হয়ে গেছে অটোমেটিক। আমি ওই দিন ইবনে সিনায় গেলাম আমার মারে নিয়ে, ওইখানকার এক পিয়নের সাথে আমি এমনি গল্প করতেছি, সময় লাগতেছে, পিয়ন আমারে বুঝাইতেছিল যে সে যুবলীগ করতো, কিন্তু কিভাবে এখন সে একজন জামাতের একনিষ্ঠ কর্মীতে পরিণত হয়ে গেল। এই যে প্রত্যাবর্তন, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আওয়ামী লীগের মডেল। আওয়ামী লীগের মডেলে কোনো মেশিন দিয়ে ঢুকলে মুক্তিযুদ্ধ হয়ে যেতে পারে, মুক্তিযুদ্ধে বাইরে হয়ে যাবেন, এই মডেল দিয়ে এইভাবে যাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি 1 মিনিটে শেষ করতেছি, আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, 2014 পর থেকে জামাতের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কোনোটা বন্ধ হয়নি। ব্যবসাটা কিভাবে করছে তারা কিন্তু আওয়ামী লীগেরই মেনটেনটা করে গেছে। আপনি দেখেন জামাত যদি আমাদের 5ই আগস্টের পরে আইসা মুক্তিযুদ্ধের জন্য বলতো যে আসলে মুক্তিযুদ্ধে আমাদের যে সিদ্ধান্ত এটা পলিটিক্যালি একটা ভুল সিদ্ধান্ত, এটুকু যদি সে বলতো, আওয়ামী লীগের রাজনীতি অনেকখানি কমে যেত। কিন্তু সে কি করছে? সে ওইগুলাই উস্কায় গেছে, যেটা উস্কাইলে আওয়ামী লীগের রাজনীতি আরেকবার রিগেইন করার রাস্তা তৈরি হয়। মানুষের মনে হয় যে আসলে তো ভাই মুক্তিযুদ্ধ নিয়ে আরো বেশি বেশি কথা বলতেছে, অতিরিক্ত কথা বলা তো দরকার নেই আপনার মুক্তিযুদ্ধরে নিয়ে, কিন্তু মুক্তিযুদ্ধরে বারবার টানছে কে রাজনীতিতে? আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগ যা যা বইলা গেছিল যে এইগুলো হয়ে যাবে, কিন্তু ওইগুলো হয়ে যাবে, এগুলো এনশিওর করছে কে? বাংলাদেশে জামাত এনশিওর করছে। জামাত এই প্রত্যেকটা জিনিসটা এনশিওর করছে। ফলে আওয়ামী লীগ যে এখনো পলিটিক্সে রেলেভেন্ট, এটা আসলে কিন্তু জামাতের কারণে। আপনি দেখেন আপনি বিএনপির কথা বলেন কিংবা মনে করেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলেন, আওয়ামী লীগ নিয়ে কিন্তু কেউ মাথা ব্যথা করতে চায় না, কারণ সবাই বুঝছে এটা আস্তে আস্তে গণ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগরে টিকায় রাখার জন্য পলিটিক্সে যা যা করতে হয়, যা যা মানে নেগেটিভ তৈরি করতে হয়, এগুলো কিন্তু জামাত করে গেছে। এখন জামাতের আমিরের সাথে শেখ হাসিনার আলাদা কোনো সম্পর্ক আছে কিনা, যোগাযোগ আছে কিনা, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু এটা গোপালগঞ্জ কার দখলে, এটা বুঝলে আপনি বুঝবেন যে যাচ্ছে। যাই হোক, দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।